34 साल कम्युनिस्टों का शासन और 15 साल टीएमसी का शासन, ये केंद्र विरोधी मानसिकता बंगाल की जनता में खड़ा कर हमारी संविधान की स्पिरिट थी, उस स्पिरिट का कंप्लीट इन्होंने अनादर करने का काम किया है। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। বাংলার রাজনীতি এখন আর নিছক ভোটের অঙ্ক নয়, এটা সরাসরি ক্ষমতা বনাম প্রতিরোধের লড়াই। ইডি, সিবিআই, মানহানি, হুমকি সব নামিয়ে যাকে কোণঠাসা করার চেষ্টা চলছে তিনি একাই পাল্টা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন দিল্লির দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, কারণ নাম নিতে তিনি কুণ্ঠা করেননি। ফল কি? বিজেপি যত আক্রমণ বাড়াচ্ছে ততই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছেন ভয়ের উল্টো পিঠে দাঁড়ানো একমাত্র মুখ। এই সংঘাত কি মমতার পতনের রাস্তা, নাকি বিজেপির জন্যই তৈরি হওয়া সবচেয়ে বড় রাজনৈতিক ফাঁদ? এখান থেকে শুরু আসল গল্প। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। অমিত শাহকে কমিশন খোর বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন এবং সেই জায়গাতেই অটল হয়ে রয়েছেন। লোকাল থানাকে না জানিয়ে বিনা সার্চ ওয়ারেন্টে কলকাতায় আইপ্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির অতর্কিতে হানার পর মমতা ব্যানার্জি সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই নিশানায় তোলেন। কলকাতার রাজপথে মিছিল থেকে একেবারে সোজাসাপটা অভিযোগ করে তীব্র কটাক্ষ সুরে বলেন, বাংলায় কয়লা বিক্রি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতারা কমিশন খান আর সেই টাকা সংগ্রহ করে দিল্লিতে পাঠান শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর নামটা তিনি সরাসরি বলেননি, বলেছেন গদ্দার। মমতা দাবি করেছেন কয়লা পাচারের টাকা গদ্দারের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছয়। সেদিন মমতার ভাষা ছিল একেবারে ধারালো। কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। কি বলেছিলেন মমতা, শুনুন আরেকবার। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেনটেন করি, বাট মনে রাখবেন লক্ষণের সীমারেখা একটা আছে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। এমন অভিযোগের তীব্রতায় রাষ্ট্রীয় শাসক স্বাভাবিকভাবেই অগ্নিশর্মা হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু প্রথমে মমতা ব্যানার্জিকে মানহানির নোটিশ পাঠান। মমতা শুভেন্দুর ওই নোটিশকে থোড়াই কেয়ার করেন। এতেই আরো ক্ষেপে যান শুভেন্দু। টুইট করে কার্যত হুমকি দেন বাংলার মুখ্যমন্ত্রীকে। লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাপে পড়ে গেছেন, মানহানির নোটিশের জবাব দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে, বিপাকে পড়েই তিনি উত্তর দিতে পারেননি। শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর এই আচরণ প্রমাণ করে যে কয়লা কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মন গড়া, বিকৃত মানসিকতার ফল। গতকাল ঝাড়গ্রামে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, ওর অভিযোগ ভিত্তিহীন। মানহানির চিঠি পাঠিয়েছিলাম, জবাব দেননি। কলকাতা হাইকোর্টে 16 তারিখ মামলা করব, আদালতেই ফয়সালা হবে। শুভেন্দু আরো বলেন, ওর আচরণে স্পষ্ট কয়লা কেলেঙ্কারিতে আমার নাম জড়িত বলে কল্পিত অভিযোগগুলো স্পষ্ট প্রমাণ নেই। অভিযোগগুলো সম্পূর্ণ তার মস্তিষ্ক প্রসূত। শুভেন্দুকে পাল্টা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বলেন, শাহের মন্ত্রকের অধীনে রয়েছে সিআইএসএফ, তাদের সহযোগিতা ছাড়া কয়লা পাচার সম্ভব নয়। অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানিয়েছিলেন কয়লা মাফিয়া জয়দেব খাঁ, সেখানে শুভেন্দু পাশে ছিলেন। মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন, শুভেন্দু কয়লা চোর। শুভেন্দুর অগ্নিশর্মা হয়ে ওঠার আরো একটা কারণ, আইপ্যাকের কর্তার বাড়ি এবং দপ্তরে ইডির তল্লাশি চলার সময় মমতার উপস্থিতির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবালয় নবান্নে ধর্নায় বসার কথা বলেছিলেন শুভেন্দু। কিন্তু শুভেন্দুর এই আবেদন মঞ্জুর করেনি কলকাতা হাইকোর্ট। শেষে হুঁশিয়ারি দিয়েছেন, আদালতে আইনি পরিণতির জন্য প্রস্তুত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কোর্টে দেখা হবে। সব মিলিয়ে এটা পরিষ্কার,
বাংলার বিধানসভা নির্বাচনের আরো 2 থেকে আড়াই মাস দেরি থাকলেও শীতেই ফুটছে বঙ্গের রাজনীতি। এবারের লড়াই যতটা না তৃণমূল বনাম বিজেপির, তার চেয়ে অনেক বেশি মমতা বনাম অমিত শাহের। কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে পৌঁছয়, এমন বিস্ফোরক দাবি মমতা এর আগে কখনো করেননি। মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার আগে পর্যন্ত জ্ঞানেশ কুমার যে অমিত শাহের একেবারে ঘনিষ্ঠ বৃত্তের আমলা ছিলেন, দেশের রাজনীতি তা জানে। এই জায়গায় দাঁড়িয়েই মমতা সরাসরি তাকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করে চলেছেন। মমতা আসলে শুভেন্দু অধিকারী বা বাংলার কোনো স্থানীয় নেতার সঙ্গে লড়াইয়ে নামেননি, তিনি সরাসরি সংঘাতে নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিজেপির ধারণা ছিল মমতা ভয় পেয়ে নিজের বক্তব্য থেকে সরে আসবেন, কিন্তু উল্টোটা হয়েছে। মমতা আরো শক্ত হয়ে দাঁড়িয়েছেন। এটা তো সত্যি যে মমতাকে হারানোর জন্য বিজেপির কাছে কোনো বিকল্প মমতা নেই। অমিত শাহ খোদ বলেছিলেন, আজকের মমতাকে হারানোর জন্য আমাদের একটা সেদিনের মমতাকে দরকার, যে মমতা সিপিএম কে ধরাশায়ী করেছিল। মমতার যে কনভিকশন, আদর্শগত দৃঢ়তা, নিজের বিশ্বাসে অটল থাকার সাহস, একাগ্রতা, তেমন বিকল্প বাংলায় কই? রাজনীতি বোঝেন যারা, তাদের মতে শুভেন্দু অধিকারীর হুমকি আর মানহানির মামলা শুরু করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করবে না, বরং রাজনৈতিকভাবে তাকেই বাড়তি সুবিধা এনে দেবে। এটা তো ঠিকই, মোদী শাহ জুটিকে যদি বাংলা দখল করতে হয়, সম্ভবত এটাই লাস্ট চান্স। কারণ 26-এর পর বঙ্গে ভোট হবে আবার 2031 সালে, তার আগে 2029-এ হবে লোকসভা নির্বাচন। ফলে বিজেপিতে তখন কি ইকুয়েশন থাকবে? মোদী সমহিমায় থাকবেন নাকি তাকে রিপ্লেস করবেন যোগী আদিত্যনাথ, বলা মুশকিল। এমনিতেই বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে আদিত্যনাথের সঙ্গে অমিত শাহের সম্পর্ক অহিনকুলের মতো না হলেও একেবারেই মসৃণ নয়। অতএব মোদী শাহ জুটির পক্ষে বাংলা দখল হলে এবারই হবে, নয় অনেক দেরি হয়ে যাবে। তাই এবার বাংলায় ভোট ব্যাটেল নয়, রাজনৈতিক ওয়ার। মমতার ভাবমূর্তি এখন এমন এক নেত্রীর, যিনি কাউকে ভয় পান না, কারোর সামনে মাথা নোয়ান না। বাংলায় শুভেন্দু অধিকারীকে অনেকেই মোদী শাহের হাতের পুতুল হিসেবেই দেখেন। ফলে মমতার উপর আক্রমণ যত বাড়বে, ততই তৃণমূল কংগ্রেসের ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীদের একজোট করার সুযোগ পাবেন তিনি। নোটিশের জবাব না দিয়ে মমতা স্পষ্ট বার্তা দিচ্ছেন, তিনি কোনো চাপের কাছে মাথা নত করেন না, প্রতিপক্ষ যতই ক্ষমতাবান হোক না কেন। একই সঙ্গে বাংলায় এই প্রশ্নও জোরালো হচ্ছে যে বিজেপি একজন মহিলা মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠছে না বলেই ইডি, সিবিআই, আয়কর দপ্তর আর মানহানির মামলা এই সব করে পিছনের দরজা দিয়ে চাপ বাড়াতে চাইছে। তৃতীয়ত, ভোটের সময় মমতা এই আক্রমণগুলোকেই হাতিয়ার করে ইডির তদন্ত থেকে নজর ঘোরাতে পারেন। তার লক্ষ্য একটাই, বিধানসভা নির্বাচনের রাজনৈতিক বিতর্কে বিজেপিকে ক্রমাগত বিক্ষুব্ধ, রাগী আর দিশেহারা দেখানো। বার্তাটা পরিষ্কার, এই সংঘাত যত বাড়বে বিজেপির ভবিষ্যৎ ততই অস্বস্তিকর হয়ে উঠবে। অমিত শাহকে রাগানোর জন্যই মমতা প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সেদিন মিছিল থেকে বলেন, আই এম সরি মিস্টার প্রাইম মিনিস্টার, প্লিজ কন্ট্রোল ইয়োর হোম মিনিস্টার। অমিত শাহের রাগ, তীব্র আক্রমণাত্মক ভঙ্গির সঙ্গে এই দেশে অতি পরিচিত। এই তো গত মাসের কথা, গত ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশন চলছে, এসআইআর, ভোটার লিস্ট, নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলছে। রাহুল গান্ধী তার আগের দিনই হরিয়ানা ভোট চুরি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটিয়েছেন। সংসদে দাঁড়িয়ে রাহুল স্বরাষ্ট্রমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, হরিয়ানায় ভোট চুরি নিয়ে আমি যেসব অভিযোগ এনেছি, সৎ সাহস থাকলে তা নিয়ে সরাসরি বিতর্কে আসুন। এরপর অমিত শাহ উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলে বিরোধী বেঞ্চে তুমুল শোরগোল শুরু হয়। তাতেই মেজাজ হারান স্বরাষ্ট্রমন্ত্রী। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন, আমি 30 বছর ধরে বিধানসভা এবং সংসদে নির্বাচিত হয়েছি, আমার অভিজ্ঞতা রয়েছে। লিডার অফ অপোজিশন বলছেন যে এটা আগে বলুন, ওটা আগে বলুন। আমি পরিষ্কার করে বলছি, সংসদ আপনার ইচ্ছা মতো চলবে না, আমি যেভাবে চাইবো সেভাবেই বলবো। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন উদ্ধত মন্তব্যের পরেই কংগ্রেস সহ বিরোধীরা ওয়াকআউট করে। পরের দিন রাহুল গান্ধী দাবি করেন যে অমিত শাহ সংসদে নার্ভাস ছিলেন, হাত কাঁপছিল, ভুল ভাষা ব্যবহার করেছেন এবং মানসিক চাপে ছিলেন। এর আগে 2025-এর জুলাই মাসে সংসদে যখন অপারেশন সিন্দুর নিয়ে বিতর্ক চলছিল, তখনও মেজাজ হারান অমিত শাহ। বিরোধীরা এস জয়শঙ্করের বক্তব্যের মাঝে বাধা দিলে অমিত শাহ রেগে গিয়ে উত্তেজিত স্বরে বলেন, উইল ইউ নট বিলিভ ইউর ওন ফরেন মিনিস্টার। এরপর গত 30শে ডিসেম্বর কলকাতায় প্রেস কনফারেন্সে হঠাৎ আক্রমণাত্মক ভঙ্গিতে তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি।
বলেন, মমতা সরকারের অধীনে দুর্নীতি এতটাই বেড়েছে যে বাংলার উন্নয়ন থমকে গেছে, কেন্দ্রীয় স্কিমগুলো সিন্ডিকেটের শিকার হয়েছে। তারপরেই অমিত শাহ দাবি করেন, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলায় বিজেপি সরকার গঠন করে দুর্নীতি, ভয়, অপশাসন এবং অনুপ্রবেশের অবসান ঘটাবে। বাংলায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন হবে এবং বাংলার গৌরব, সংস্কৃতি এবং উন্নয়ন ফিরিয়ে আনা হবে। এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তাহলে কি বাংলায় ভোট এগিয়ে আনবে নির্বাচন কমিশন? না হলে অমিত শাহ কি করে এত নিশ্চিতভাবে বলেন যে এপ্রিলে বাংলায় বিজেপি সরকার আসবে? এমনিতে বর্তমান মমতা সরকারের 13তম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7ই মে। আসলে মমতা ব্যানার্জি খুব হিসেব করেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি কাঁচা খেলোয়াড় নন, রাজনীতি তিনি হারে হারে বোঝেন। দেখুন, বিধানসভায় বিজেপির মুখ শুভেন্দু অধিকারী। এই বিষয়টি যদি আদালতে যায় তাহলে তৃণমূল আসন্ন বিধানসভা নির্বাচনে এটাকেই ইস্যু করে আরো ফুলিয়ে তুলে শুভেন্দুর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। এই লক্ষ্য নিয়েই মমতা এমন চাল দিয়েছেন। এর ফলে তৃণমূল একটি নৈতিক বাড়তি সুবিধা পেতে পারে, কারণ বাংলায় বিজেপির মুখ আসলে শুভেন্দুই। মমতা তখন বলতে পারবেন, কেন্দ্র রাজ্যে হস্তক্ষেপ করে সরকারকে অস্থির করার চেষ্টা করছে। কার জন্য? একজন কমিশনখোর নেতার জন্য। আগের নজির দেখলেই বোঝা যায়, ইতিহাসের দিক থেকে মমতা এমন সংঘাত থেকেই নিজের লড়াকু ভাবমূর্তি আরো শক্ত করেছেন। আর এই ভাবমূর্তি ভোটারদের টানে। মনে করুন, পশ্চিমবঙ্গে 21-এর নির্বাচনী প্রচারে এসে মোদির সেই দিদি ও দিদি বলে আক্রমণ। মমতা প্রধানমন্ত্রীর মুখের ওই ভাষাকেই প্রচারের চাবুকের মতন ব্যবহার করেছিলেন। মানুষকে বুঝিয়েছিলেন রাষ্ট্রীয় শাসকেরা মহিলাদের কিরকম অবজ্ঞার নজরে দেখে। প্রধানমন্ত্রীর এই এক কথাই বলে দিচ্ছে, এবারও ইডির হানা আর তারপর তৈরি হওয়া পরিস্থিতি বিজেপির জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। ধীরে ধীরে সেটা তাদের গলায় ফাঁস হয়ে উঠছে। এ তো সত্যি ভারী আশ্চর্যের কথা যে ইডি কলকাতা হাইকোর্টে বলছে আইপ্যাকের মালিকের বাড়ি এবং তাদের অফিস থেকে তারা কিছুই বাজেয়াপ্ত করা যায়নি। এবং সেই কথা শুনে তৃণমূলের কৌশলীরা এই বলে সওয়াল করছেন যে কিছুই যখন বাজেয়াপ্ত করা যায়নি তাহলে মামলাই নিষ্পত্তি করা হোক। সব পক্ষের বক্তব্য শুনে মামলা নিষ্পত্তি করে দিলেন বিচারপতি। এদিকে সংবিধানের 14 আর 21 নম্বর ধারাকে সামনে রেখে আমাকে প্রোটেকশন দিন বলে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এর মধ্যেই আবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়ে শুভেন্দু অধিকারী আলাদা করে বিজেপিকে আরো গভীর ফাঁদে ফেলে দিলেন। সবাই জানে এই ধরনের মামলা আদালতে গেলে 5 থেকে 6 বছরেও কোনো নিষ্পত্তি হয় না। কিন্তু যদি এই প্রক্রিয়ায় মমতা এমন কোনো তথ্য বা নথি সামনে আনেন যাতে অমিত শাহ বা শুভেন্দু অধিকারীর দিকে আগুন ওঠে, তাহলে বিজেপির অবস্থা কিন্তু সত্যি শোচনীয় হয়ে উঠতে পারে। জাতীয় স্তরে সেটা বিজেপির জন্য এমন এক ধাক্কা হবে যা রাজনৈতিকভাবে মারাত্মক ব্যাকফায়ার করবে। আবার উল্টো দিক থেকে দেখলেও সমস্যা, প্রমাণের অভাবে যদি মামলাগুলো খারিজ হয়ে যায় তখনও বর্ণনাটা হবে এই যে বিজেপি অহেতুক লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর ফলে পশ্চিমবঙ্গে তাদের রাজনৈতিক অবস্থান আরো দুর্বল হবে। মনে করিয়ে দেওয়া দরকার, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যখন চূড়ায় তখনই 2021-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে পরাস্ত হয়েছিল। 200 পারে স্লোগান তুলে বিজেপিকে থামতে হয়েছিল 77-এ। ভোটের মাত্র 2.5 মাস আগে ইডির কলকাতায় হাজিরা বিজেপির জন্য অত্যন্ত সুবিধাজনক তো নয়। বিজেপি যত বেশি ইডির বিষয়টিকে বড় করে তুলবে পশ্চিমবঙ্গে ততই তারা গভীরতর সংকটে জড়িয়ে পড়বে। আসলে মমতা ঠিক এটাই চান, বিজেপি যেন বিষয়টাকে ফুলিয়ে ফাঁপিয়ে এগিয়ে নিয়ে যায়। তিনি এমন এক ফাঁদ পেতেছেন যাতে বিজেপি নিজেরাই আনন্দের সঙ্গে পা দিয়ে ঢুকে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছেন, গোটা সিস্টেমকে কবজা করা রাষ্ট্রীয় শাসকের মোকাবিলার জন্য মমতা ব্যানার্জি যে পথে হাঁটার সংকল্প নিয়েছে সেই পথে যদি গোটা বিরোধী শিবির একসঙ্গে নামতো তাহলে আজ জাতীয় রাজনীতির খেলাটাই উল্টে যেত। ইডি গঠনের কৃতিত্ব বিজেপির নয়। ইডি এসেছে চিদম্বরম এবং কংগ্রেসের হাত ধরে। তাদের ধারণা ছিল মানুষকে শাসন করতে, বিরোধীদের চুপ করাতে ইডিকে একটা সক্রিয় প্রতিষ্ঠান হিসেবে রাখা দরকার। যেমন সিবিআই রয়েছে, যেমন আয়কর দফতর রয়েছে। কিন্তু বিজেপি যেভাবে ইডিকে ক্ষমতার অঙ্গ আর রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সেই জায়গায় মমতা ব্যানার্জির মতো নেতাই দরকার ছিল, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। মমতা ব্যানার্জির বক্তব্য, সিবিআইকে ব্যবহার করে রাজ্য প্রশাসনকে হেনস্থা করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজ হতে পারে না।
তাই তিনি নিজেই রাস্তায় নেমে প্রতিবাদ করে মোদীকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। উত্তরপ্রদেশেও শোনা যায় সরকারের বিরুদ্ধে কেউ কথা বললেই নাকি অমিত শাহের দিক থেকে সব ফাইল রেডি আছে, বাকি জীবন জেলেই কাটাতে হবে বলেই বার্তা যায়। শোনা যায় মায়াবতীকে নাকি সরাসরি এমন কথা বলে দেওয়া হয়েছে, আর এক পা বাড়ালেই বাকি জীবন জেলেই কাটবে। 24 লোকসভা ভোটের প্রচারে উত্তরপ্রদেশের সীতাপুরের জনসভায় মায়াবতীর ভাইপো আকাশ আনন্দ কি বলে অমিত শাহকে আক্রমণ শানিয়েছিলেন মনে আছে? বলেছিলেন এই সরকার জনতাকে ক্ষুধার্ত রাখছে এবং তাদের সন্তানদের ওপর লাঠিচার্জ করছে। এমনকি আকাশ বর্তমান শাসন ব্যবস্থাকে তালিবানি সরকার বা গদ্দারদের সরকার বলে দাগিয়ে দিয়েছিলেন। ওই মন্তব্যের পরেই আকাশ আনন্দের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ এবং ঘৃণা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল। সেদিনই তাকে বিএসপির জাতীয় আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেন মায়াবতী। ভাইপোর মন্তব্যের জন্য পিসি ক্ষমা পর্যন্ত চান। অন্য দলগুলোর অবস্থাও একই। বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই শোনা যায় পরিবারের উপর চাপ পড়েছে, ব্যক্তিগত ফাইল খুলে দেওয়ার হুমকি এসেছে। বিহারেও একই ছবি, ওড়িশাতেও একই অবস্থা তৈরি করে ফেলা হয়েছে। আমরা একদমই দাবি করছি না যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। তিনি কোনো ধ্যানমগ্ন সাধু নন, তথাকথিত সততার প্রতীকও নন। সিন্ডিকেট, কাটমানি, ঘুষের বিনিময়ে চাকরি, নিম্নমানের ঠিকাদারি ইত্যাদি অভিযোগের এক লম্বা তালিকা। সারদা কেলেঙ্কারি নিয়ে বাংলার রাজনীতি জানা লোকেরা বলেন একসময় গোটা তৃণমূল সেই টাকায় চলতো। নারদা কেলেঙ্কারিতে তার দলের নেতা মন্ত্রীদের প্রকাশ্যে নগদ টাকা নিতে দেখা গেছে। সেই তালিকায় শুভেন্দুও রয়েছেন। অবশ্য শুভেন্দু তখন তৃণমূলেই ছিলেন, কিন্তু মমতার প্লাস পয়েন্ট অন্য জায়গায়। একজন নেতার আত্মবিশ্বাস, আক্রমণাত্মক মানসিকতা আর গণতন্ত্রে নিজের পরিশ্রমে জিতে আনা সংখ্যাগরিষ্ঠতা বাঁচিয়ে রাখার যে জেদ, সেটা সবার থাকে না। আজ প্রায় সবাই অমিত শাহকে ভয় পাচ্ছে, মোদীকে ভয় পাচ্ছে, তাদের পায়ের তলায় থাকার চেষ্টা করছে। অথচ মমতা হাঁটছেন উল্টো পথে। এই জায়গাতেই বিরোধীদের শেখার রয়েছে, কারণ এই রাষ্ট্রীয় শাসক সর্বাধিপত্যকামী। গণতন্ত্রকে এমন ভাবে ম্যানিপুলেট করা হয়েছে যে শেষে শুধু তাদের ভোটাররাই বেঁচে থাকবে। নির্বাচন কমিশন, ইলেকটোরাল রোল, এসআইআর সব যেভাবে ম্যানিপুলেট করা হয়েছে, উত্তরপ্রদেশ দেখলেই বোঝা যায়। লখনৌতে 30% ভোটার বাদ পড়েছে। রাজ্যের অন্যত্র বাদ পড়েছে 18 থেকে 20%। কোথাও 24% মূলত মুসলমান, মহিলা আর দলিতদেরই নিশানা করা হয়েছে। এর বিপরীতে বাংলায় মাত্র 7% ভোটারের নাম কাটা হয়েছে, আর তার বেশিরভাগই মতুয়া সম্প্রদায়ের। 21 বাংলার বিধানসভা ভোটে যে মতুয়াদের ভোট পেতে মোদী বাংলাদেশ পর্যন্ত গেছিলেন, ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন। সেই মতুয়াদের ভোট কাটা পড়েছে এসআইআরে। এখানেই পার্থক্য, এখানেই রাজনৈতিক লড়াইয়ের আসল ছবি। বিজেপি আরএসএস এর কাছে বাংলায় নিজস্ব মুখ নেই। শুভেন্দু অধিকারীর মতন মমতার শিবির থেকে নেওয়া লোকদের ভরসাতেই বাংলার বিজেপি রাজ্যপাট দখলের ছক সাজাচ্ছে। ফলে পুরনো আরএসএস ঘনিষ্ঠ দেশভাগের শরণার্থী বাঙালি বিজেপিরা ক্রমশ কোণঠাসা হচ্ছেন। সব শেষে একাধিক জরুরি প্রশ্ন। ইডি, সিবিআই, আইটি দিয়ে যদি রাজনীতি চালাতে হয়, তবে ভোটের দরকার কি? একজন মুখ্যমন্ত্রী যদি প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিতে পারেন, তবে আসল ভয়টা কার? আর সবচেয়ে বড় প্রশ্ন, গণতন্ত্র কি এখনো ভোটারের হাতে নাকি ফাইল আর নোটিশের হাতে? বিজেপি যদি ভাবে এই সংঘাতে মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হবেন, তাহলে তারা বাংলাকে এখনো বুঝে ওঠেনি। এখানে আক্রমণ যত বাড়ে, প্রতিরোধ তত শক্ত হয়। ইতিহাস বলে মমতা চাপের মুখে ভাঙেন না, বরং লড়াইকে ব্যক্তিগত যুদ্ধে বদলে দেন। এটাই কি সেই সংঘাত যেখান থেকে শুরু হবে দিল্লির ক্ষমতার সবচেয়ে বড় রাজনৈতিক ব্যাকফায়ার? আজ এই পর্যন্তই। এবং আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ। শুধু না আমি যথেষ্ট।